স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 11 মাস পার হলেও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হয়নি। প্রতিনিয়ত ঘটছে মব, খুন, ধর্ষণ, ডাকাতি সহ নানা অপকর্ম। এমন বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু পুলিশ বাহিনীর ওপর নির্ভর করে না, এ দায়িত্ব সবার। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তখন থেকেই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এর জন্য পুলিশের সর্বোচ্চ পদেও পরিবর্তন আনা হয়। সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজার আগেও ভোট হতে পারে বলে সরকার প্রধানের দপ্তর থেকে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, 5 মাসের টাইম ফ্রেম রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে সামনে নিয়ে আমরা পরিপূর্ণরূপে প্রস্তুত রয়েছি। নির্বাচনকে তো আসলে 3টা ধাপে আমরা ভাগ করে থাকি। একটি হচ্ছে নির্বাচন পূর্ববর্তী সময়, একটি হচ্ছে নির্বাচনের দিন এবং আরেকটি হচ্ছে গিয়ে নির্বাচন পরবর্তী সময়। এই সময়গুলোতে পুলিশ সদস্যরা কিভাবে আরও পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করতে পারবে, আইন ও বিধির বিষয় রয়েছে, নির্বাচনের অনেকগুলো আইন রয়েছে, বিধি রয়েছে, এই জিনিসগুলো সম্পর্কে অবগত করা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের মতে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, নির্বাচনের আয়োজনে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর কার্যকর ভূমিকা ও সদিচ্ছা একান্ত অপরিহার্য। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ এবং কঠোরভাবে তাদের আইন কানুন বিধিবিধান এগুলো প্রয়োগ করে, তাহলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করবে। তো এখন সবার ভূমিকা সঠিকভাবে পালন করার উপর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হওয়াটা নির্ভর করবে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। সরকারের উচিত সবার আগে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত বছরের 5ই আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এ আদেশ দেবে। গত 3রা জুলাই উভয় পক্ষের শুনানি শেষে আদেশের দিন ঠিক করা হয়। এর আগে এ মামলার পলাতক 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত 3রা জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বেলা 11:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 13তম দিনের বৈঠক শুরু হবে। এতে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকের শুরুতে বক্তব্য রাখবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। বেলা 3টায় অন্তর্বর্তী সরকারের 6 জন উপদেষ্টা এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দেশের সরকারিভাবে এটি প্রথম জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ উদ্বোধন ঘিরে সকাল থেকে চলছে শেষ সময়ের কাজ। ইউরোপের স্বপ্নের প্রবাস জীবনের প্রলোভন দেখিয়ে অসাধু দালাল চক্র যুবকদের জিম্মি করে রীতিমতো বিক্রি করে দিচ্ছে রাশিয়া সেনাবাহিনীতে। বাধ্য হয়ে যুদ্ধে অংশ নিয়ে অনেকের প্রাণও যাচ্ছে। বিদেশ বিভুঁইয়ে যুদ্ধের ময়দানে পড়ে থাকছে অসহায় এসব যুবকের মরদেহ।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন দেশ থেকে নিজেদের পক্ষে যুদ্ধে অংশ নিতে জনবল সংগ্রহ করছে রাশিয়া। এ সুযোগে বাংলাদেশের বেশ কিছু দালাল চক্র ট্রাভেল এজেন্সি নরসিংদীর যুবকদের ইউরোপে স্থায়ী হওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে তাদের, ফলে ঘটছে মৃত্যু আর নিখোঁজের মতো ঘটনা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে বাধ্য করে। রাশিয়াতে নিয়ে বিক্রি করে যুদ্ধের দেশে ওখানে ওদেরকে পাচার করা হতো। সারা দেশে প্রতারিত যুবকদের মধ্যে নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসির দিয়ার হাবিবুল্লাহ, ব্রাহ্মণদী এলাকার মেহেদী হাসান, পলাশ উপজেলার ইসাখালী গ্রামের সোহানের মতো অনেক যুবকের করুণ মৃত্যুর বার্তা আসছে পরিবারের কাছে। স্বজনদের প্রত্যাশা, নিহত প্রিয়জনদের মরদেহ ফিরে পাওয়া আর দোষী দালাল চক্রের উপযুক্ত বিচার। সেনাবাহিনীরা ওইখানে আটকাইছে, তারপর আমার কাকারে ইন্ডিয়ার এক দালালের কাছে ফারুক দালাল বিক্রি করে দিচ্ছে 20 লাখ টাকার বিনিময়ে। ইটালি নেওয়ার কথা কইয়া ওরা রাশিয়া নিছে, ওরা নিয়ে যুদ্ধের মধ্যে লাগাইছে। মাঝে মধ্যে বলতো যে মা আমাকে যুদ্ধের মধ্যে নিয়ে যেতেছে। জেলা প্রশাসক জানালেন, দালাল চক্র ধরতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরকম পরিস্থিতি ঘটনা আমাদের সম্মুখে যখন আসে তখন তাদেরকে আইনগত যে পরামর্শ দেওয়া সেগুলো আমরা দিয়েছি। মানব পাচারের সংজ্ঞায় যেগুলো পড়বে পূর্ব আইনে মামলা এবং মামলার ক্ষেত্রে তারা যাতে গুরুত্ব দিয়ে বিষয়টা দেখে। এ অবস্থায় অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষা নিশ্চিতে আরও আন্তরিক হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। রাশিয়াতে যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কিন্তু আসলে মূলত ইউরোপে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিভাবে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের ওয়ার্কারদের প্রোটেকশনটা আনতে পারি সেটার ব্যাপারে আমরা এখনো যেন মনে হচ্ছে যে ঠিক সঠিক পদক্ষেপটা সঠিক সময় নিতে পারছি না। দ্রুত দালাল চক্রকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক। সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডুবেছে চরের কৃষি জমি ও ফসল। এই মৌসুমে পরপর 2 বার নদীর পানি বৃদ্ধি পেয়ে চরে উঠে যাওয়ায় কৃষির যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া কষ্টসাধ্য বলছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে বৃষ্টির ঢলের পানিতে জেলার 13,000 হেক্টর জমির ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। গোমতী নদীর চরে সারা বছরই চাষ হয় নানা ধরনের শাকসবজি। সাধারণত চরের উঁচু জমিতে পানি ওঠার প্রবণতা না থাকায় সেসব জমিতে চাষ হয় করলা, লাউ, কুমড়া, বেগুন, মরিচ সহ নানা ফসল। তবে এবছর বর্ষা মৌসুমের শুরুতেই 2 বার নদীর পানি বাড়ায় চর প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর জমির ফসল। ফসলের ক্ষেতে জলাবদ্ধতা ও কাদামাটি জমে যাওয়ায় পচতে শুরু করেছে শাকসবজি। ক্ষতি কমিয়ে আনতে অনেকেই আবার অপরিপক্ক ফসল ঘরে তুলছেন। 100 শতক করলা, 100 শতক মূলা, 70 শতক ডেটা, বুঝছেন? এটি বর্তমানে ইন্ডিয়ার পানি আইসা পানির তলে নিয়ে গেছে। 6 শতক জায়গা করতে যাই আমার মোটামুটি 11 লাখ টাকার উপরে আমি ব্যাংক থেকে ঋণ নেওয়া। গত বছর বন্যার কারণে প্রায় 15 লাখ টাকার উপরে ঋণ নেওয়া, কিন্তু এই মুহূর্তে এসে এই যে সর্বশান্ত হয়েছি এখন তার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জলাবদ্ধতায় 13,000 হেক্টরেরও বেশি কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার দুর্যোগকালীন সহায়তা দিলে কৃষকদের বরাদ্দ পৌঁছে দেওয়া হবে। 1335 হেক্টর জমির সবজির ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এটার প্রভাব অবশ্যই পড়বে, তবে এটা আমাদের দেশের তুলনায় অত বেশি নয়। আমরা কৃষি বিভাগ চেষ্টা করি ওনাদেরকে যতটুকু সম্ভব মানসিকভাবে সহায়তা দিতে, এবং যদি সম্ভব হয় সরকারিভাবে আমরা তাদেরকে উপকরণ দিয়েও সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। কয়েকদিন আগেই কুমিল্লা অংশে গোমতী নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে তলিয়েছে বাঁধের ভেতরের বেশিরভাগ জায়গা। এছাড়া অতিবৃষ্টিতে জেলার দক্ষিণে লাঙ্গলকোট, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। ডিবিসি নিউজ ডেস্ক। চাকরি নীতিমালা লঙ্ঘন করে অধ্যক্ষ পদে নিয়োগ সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ, প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন আলাউদ্দিন। যদিও প্রশাসন বলছে সরকারি নীতিমালার বাহিরে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ নেই। মোহাম্মদ আলাউদ্দিন প্রথমে প্রভাষক পদে নওগাঁর ধামইরহাট জগদল আদিবাসী কলেজে যোগদান করেন 1994 সালে। এরপর সরকারি অধ্যক্ষ পদে 2001 সালে যোগদান করেন বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে। সরকারি পরিপত্রে অধ্যক্ষ পদে নিয়োগ পেতে প্রভাষক পদে 8 বছর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সহকারী অধ্যক্ষ পদে 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। কিন্তু আলাউদ্দিন অধ্যক্ষ হয়েছেন মাত্র 6.5 বছরে। তৎকালীন কলেজ প্রধান দায় স্বীকার করে বলছেন, সরকারি দলের প্রভাবশালী নেতাদের চাপে দিতে হয়েছে এই নিয়োগ। আমার অগোচরেই তখনকার প্রভাবশালী যে ম্যানেজিং কমিটি ছিলেন তারাই
ওনারাই এইসব ব্যাপারে প্রধান ভূমিকা নিয়েছিলেন আর কি। 2001 সালে তিনি অধ্যক্ষ পদে কোলা আদর্শ ডিগ্রি কলেজে যোগদান করেন। 95 যে জনবল কাঠামো, সেই জনবল কাঠামোতে কমপক্ষে 12 বছরের অভিজ্ঞতা। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে স্বেচ্ছাচারিতা ও একাধিক অবৈধ নিয়োগের অভিযোগ। উনি কোথাও কোনো ভাইস প্রিন্সিপাল ছিলেন না, ডাইরেক্ট আসে এখানে অবৈধভাবে প্রিন্সিপালের নিয়োগ দিচ্ছেন টাকা দিয়ে। প্রিন্সিপাল অবস্থা আওয়ামী লীগের সময় যে নিয়োগগুলা হয়েছে, এটা যদি তদন্ত করে দেখা যায় ম্যাক্সিমাম নিয়োগই আপনার অবৈধ এবং দুর্নীতিগ্রস্ত। অভিযুক্ত অধ্যক্ষ আলাউদ্দিন নিজের নিয়োগের বিষয়ে কোনো কথা না বললেও এই কলেজে মোট 30 জন অবৈধ নিয়োগে চাকরি করছেন এমন কথা বলছেন তিনি। এটা আমার কোনো নলেজে নাই, এটা কে বা কাহারা করছে, এর জন্য আমরা প্রতিবাদ করছি, লিখিত অভিযোগ দিছি ইউনো অফিসে। স্থানীয় প্রশাসন ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বলছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিপত্রে যেভাবে আছে সেভাবেই প্রত্যেকের নিয়োগ বা অন্যান্য কার্যক্রম পরিচালনা হওয়ার কথা। এর বাইরে আসলে অন্য কোনোভাবে আসলে সুযোগ নাই। যদি হয়ে থাকে পরবর্তী, যেহেতু আমি অ্যাডহক কমিটি সভাপতি, নিয়মিত কমিটি ব্যবস্থা নেবে। তারপরও আপনি যেহেতু বিষয়টি আমাকে অবগত করেছেন, আমরা প্রয়োজনীয়ভাবে দেখার চেষ্টা করব। স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল বলছেন, এ ধরনের নিয়োগে কলেজের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কোটা না নেওয়া উল্লাস পাল এবার 44তম বিসিএস এর চূড়ান্ত ফলাফলে পেয়েছেন পছন্দের প্রশাসন ক্যাডার। তার মেধা এবং কঠোর শ্রমই তাকে পৌঁছে দিয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্যে। সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে সফলতা পেয়ে আনন্দিত তিনি। টানা 2 বার বিসিএস এ উল্লাসের এমন সফলতায় আনন্দিত এলাকাবাসী ও স্বজনরা। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিপুর গ্রামের উল্লাস পাল জন্মগতভাবেই হাত ও পা বাঁকা, কোনো শক্তি পান না ডান হাতে, সমস্যা হয় লিখতে, বাঁকা পা নিয়ে হাঁটতেও পড়েন অসুবিধায়। তবে শারীরিক প্রতিবন্ধকতা জীবনকে যে আটকে রাখতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ উল্লাস পাল। টানা 2 বার বিসিএসে উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। 43তম পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রভাষক হিসেবে কর্মরত শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজে। ছাত্রজীবন থেকেই স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার হওয়ার। সেই স্বপ্নকে লালন করেই কঠোর পরিশ্রম করতে থাকেন উল্লাস। 44তম বিসিএসে এসে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছেন তিনি। শারীরিক বাধা সত্ত্বেও কখনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবন্ধী কোটা নেননি উল্লাস। অন্য 10 জনের মতোই প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবার সাথে। স্কুল কলেজ পার করলাম, তখন স্বপ্ন ছিল যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই। তো সেক্ষেত্রে সুযোগ পেয়েছিলাম এবং কোনো কোটা ছাড়াই। সেটা একটা অসাধারণ অনুভূতি। তবে এই সাফল্য এত সহজ ছিল না। এর পেছনে ছিল কঠোর অধ্যবসায় ও শ্রম। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই পৌঁছাতে হয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্যে। 4টা ভাইবা বোর্ডের প্রথম যেই ফেস করেছি 40তম ভাইবা বোর্ড, তো সেটা আসলে একটু আমার জন্য হতাশাজনক ছিল। তখনই একটু খারাপ লাগা শুরু হয়েছে। কেউ আসলে ইচ্ছা করে এই সুযোগ দেয় না, তো পরিশ্রম করতে হয় এবং নিজের সাফল্যে এগিয়ে যেতে হয়। উল্লাসের এমন সফলতায় খুশি প্রতিবেশী ও স্বজনরা। উল্লাস ভাই আমাদের গর্ব, উনি 44তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়েছে। ওর এই সাফল্যে আমরা আনন্দিত। ছোটবেলা থেকেই লেখাপড়ার খুব আগ্রহ ছিল আমরা, সে তখন ওকে লেখাপড়ার প্রতি খুব অনুপ্রেরণা দেই যাতে ও আরো উৎসাহ হয়। শারীরিক প্রতিবন্ধকতাকে বাধা হিসেবে না দেখে সমাজের এমন মানুষদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান উল্লাস পালের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।